এই কেমন আছো আমার প্রিয় প্রিয় স্টুডেন্টরা? এইচএসসি 25 সালের ছাত্রছাত্রী কেমন আছো সবাই? ইয়েস, আমি আয়শা বায়োলজি কেয়ার থেকে তোমাদের আয়শা আপু চলে এসেছি। এখন চমৎকারভাবে আমরা আজকে ক্লাস নিব। কিসের উপর ক্লাস নিব? আজকে আমরা অণুজীবের উপর ক্লাস নেব এবং এই ক্লাসটা করলে ইনশাআল্লাহ 40 মিনিটের মধ্যে তুমি যদি পড়ো, ভাগ্য সহায় হইলে ইনশাআল্লাহ 1 সেট তো থাকবে, 1.5 সেটও কিন্তু থাকতে পারে। আমাদের বিগত ক্লাসগুলো আশা করছি তোমরা করছো এবং অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে এবং আশা করছি এই ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব সেই কথাগুলো একটু বলে দিই, ভালো করে শুনো। আমি কিন্তু একটা প্রশ্নকেই বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছি এবং যে প্রশ্নগুলো আজকে আমি তোমাদের পড়াবো মনে বিশ্বাস রেখে, হ্যাঁ, এই প্রশ্নগুলোই তুমি প্র্যাকটিস করো। তোমার কিচ্ছু পড়া লাগবে না, তুমি শুধু আমার কথা শুনবা এবং এই ক্লাসটা করবা। তুমি ইনশাআল্লাহ এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নগুলোই আসবে। তাহলে আমাদের ক্লাসে আমরা চলে যাই। দেখো, আমি কিন্তু যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোকে চিত্র দিয়ে অথবা উদ্দীপক দিয়ে সাজিয়ে দিয়েছি এবং বিগত বছরের অ্যানালাইসিসের ভিত্তিতে কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। যেমন প্রথম উদ্দীপকে আসলে আমরা কি বলেছি দেখি। আমরা 1 এবং 2 নিয়ে পরে কথা বলবো। আমরা বলেছি আমরা 3 এবং 4 নিয়ে এখন কথাবার্তা বলছি। তাহলে উদ্দীপকে গবাদি পশু ঘাস ও খড় খায়, এদের প্রধান উপাদান সেলুলোজ। গবাদি পশুর অন্ত্রে বসবাসকারী এক প্রকার কোষীয় জীবাণু সেলুলোজ হজমে প্রত্যক্ষভাবে সাহায্য করে। অপর একটি অকোষীয় জীবাণু এই কোষীয় জীবাণুকে সংক্রমণ করে, এর দেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে। তাহলে গয় কি বলছে দেখি, উদ্দীপকের অকোষীয় জীবাণুটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। দেখো, অপর একটি অকোষীয় জীবাণু এই কোষীয় জীবাণুকে সংক্রমণ করে দেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে, অন্ত্রে বসবাস করে, এটাকে আমরা ইকোলাই বলছি। আর টি2ফাস যে ব্যাকটেরিয়া আছে এইখানে কিন্তু সেই ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে। তাহলে এখন আমরা কি করব? আমরা খুব সুন্দর করে টি2ফাজের চিত্রটা অঙ্কন করে ফেলবো। নাম্বার চিত্র যেটা সেটা হচ্ছে টি2ফাস। দেখো, এটা হচ্ছে একটা টি2ফাস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার এটা হচ্ছে মাথা। এই যে মাথা, এই মাথাটা আমাদের কেমন হবে? ষড়ভুজ আকৃতির হবে। অ্যাকচুয়ালি টি2ফাস হচ্ছে ব্যাঙাচির মতন। তোমরা নিশ্চয়ই ছোট ছোট ব্যাঙ দেখেছো, ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচি বলা হয়, যার একটা লেজ থাকে, লেজ দিয়ে সাঁতার কাটে এবং মাথা থাকে। ঠিক ওই সেন্সেই এটার নাম দেওয়া হয়েছে ব্যাঙাচি আকৃতির ভাইরাস। মানে এটা শুধু মাথা এবং কি আছে? লেজ আছে। তো আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাথা এবং মাথার নিচে এই অংশটা হচ্ছে লেজ। তাহলে আমরা একটু বর্ণনাতে চলে যাই। দেখো, এই যে উপরের দিকে আমরা যে পার্টটা আঁকিয়েছি এটা হচ্ছে টি2ফাজের মাথা। মাথাটা ষড়ভুজ আকৃতির হবে, হ্যাঁ, এবং মাথার ভেতরের দিকে, এই যে ভেতরের দিকে পেঁচানো দ্বিসূত্র কি অবস্থান করবে বলো তো? ডিএনএ অবস্থান করবে এবং ডিএনএ কে ঘিরে রাখবে যে প্রোটিন, সেই প্রোটিনকে আমরা কি বলছি? ক্যাপসিড। এটা হচ্ছে প্রোটিনের আবরণ, যেটাকে আমরা কি বলছি? ক্যাপসিড। এবং নিচের দিকে যে লম্বা ফাঁকা অংশটা চলে আসছে, নিচের দিকের এই অংশটাকে আমরা কি বলছি বলতে পারবা? এই অংশটাকে আমরা কি বলছি? লেজ বলছি। এটাকে আমরা লেজ বলছি। লেজটা বেশ দীর্ঘ এবং লেজের উপরের দিকে তুমি কি আঁকাবা? কলার আঁকাবা। এবং লেজের নিচের দিকে তুমি কি আঁকাবা? বেস প্লেট আঁকাবা, যার ওপরে এই ভাইরাসটা দাঁড়িয়ে আছে। এবং তোমার 6টি এরকম ছোট ছোট 6টি কাঁটার মতন কি থাকবে? স্পাইক। ছোট ছোট কাঁটার মতন কি থাকবে? স্পাইক। ভালো করে শুনবা। এবং এটা হচ্ছে বেস প্লেট, এটা হচ্ছে বেস প্লেট, বেস প্লেট। এবং আরও একটা মজার জিনিস থাকবে, সেটা হচ্ছে কোনো কিছুকে আঁকড়ে ধরার জন্য এইরকম স্পর্শক তন্তু। এরকম কি থাকবে? স্পর্শক তন্তু। দেখো, এগুলো হচ্ছে স্পর্শক তন্তু, স্পর্শক তন্তু। তাহলে কিন্তু আমাদের টি2ফাজের একটা সুন্দর পিকচার কমপ্লিট হয়ে গেছে। এই পিকচারটা আঁকালে কিন্তু তুমি 3-এর মধ্যে ইনশাল্লাহ 3ই পাবে। ঠিক আছে, তারপর আমরা ফিরে যাই আগে প্রশ্নটাতে। 4 নম্বরে কি বলেছে? উদ্দীপকের কোষীয় জীবাণুটির বৈজ্ঞানিক নাম বলো। কোষীয় জীবাণু, দেখো এই যে কোষীয় জীবাণু, এই কোষীয় জীবাণুর বৈজ্ঞানিক নামটা হচ্ছে ই
কোলাই, ই কোলাই, নিচে আমরা কি করব, আন্ডারলাইন করব, ই কোলাই। হ্যাঁ, এবং মানব জীবনে এর জীবাণুটি কি কি ভূমিকা রাখতে পারে তা বিশ্লেষণ করো। মানব জীবনে কিন্তু ই কোলাইয়ের বেশ ভূমিকা রয়েছে। তাহলে মানব জীবনে কি ভূমিকা, এখন কিন্তু আমরা সেই কথাটা একটু বলবো। 4 নম্বর প্রশ্নটা কি বলছে, ই কোলাইয়ের মানব জীবনে গুরুত্ব, মানব জীবনে ভূমিকা বা গুরুত্ব। ভালো করে শুনবা, যখনই মানব জীবনে গুরুত্ব বা ভূমিকা যেটাই আসুক না কেন, তখন কিন্তু তোমাকে দুইটা জিনিস হাইলাইট করতে হবে। একটা হচ্ছে সে কি কি উপকারী দিক রয়েছে, তার কি কি উপকারী দিক রয়েছে, এবং তার কি কি অপকারিতা রয়েছে, কি কি অপকারী দিক রয়েছে। তাহলে উপকারীর মধ্যে কিন্তু আমরা যে কথাগুলো বলবো যে সেটা হচ্ছে, প্রথমত ইকোলাই আমাদের কোথায় বসবাস করে, ইকোলাই আমাদের অন্ত্রে বসবাস করে। হ্যাঁ, এবং আমাদের অন্ত্রে বসবাস করে ভিটামিন ই, ভালো করে খেয়াল করবে, ভিটামিন কে, ভিটামিন বি12, হ্যাঁ, এই জিনিসগুলো কি করে, উৎপাদন করে এবং মিথজীবী হিসেবে বসবাস করে। তারপরে আমাদের কি করে, খাদ্য হজমে সাহায্য করে। হ্যাঁ, আমাদের খাদ্য যে খাই সেটা হজমে কি করে, সাহায্য করে। এরা কিন্তু সবসময় মাথায় রাখবো পেটের ভেতরে মিথজীবী হিসেবে অবস্থান করে। এবং এরা আমাদের পেটের ভেতরে, ভালো করে খেয়াল করবা, এবং এরা আমাদের, আমরা যে খাচ্ছি খাবারগুলো খাচ্ছি, এই গ্লুকোজ, তারপরে যে ল্যাকটোজ, এগুলোকে ভেঙে ফেলে। হ্যাঁ, গ্লুকোজ, ল্যাকটোজ এগুলোকে কি করে ফেলে, ভেঙে ফেলে। এই গ্লুকোজ এবং ল্যাকটোজকে ভেঙে কি করে, বিভিন্ন গ্যাস এবং অ্যাসিড তৈরি করে, বিভিন্ন গ্যাস এবং অ্যাসিড তৈরি করে। এবং কিন্তু বেশি গ্যাস বেশি অ্যাসিড তৈরি হলে আবার খারাপ। হালকা গ্যাস হালকা অ্যাসিড তৈরি হবে, কিন্তু বেশি তৈরি হওয়া কিন্তু অবশ্যই খারাপ। বেশি তৈরি হলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো, কমেন্টে জানাও। আচ্ছা, এরপর আমরা একটু খেয়াল করব, এটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে এটা অনেক বেশি ভূমিকা পালন করে। আমাদের চিকিৎসা ক্ষেত্রে ইনসুলিন তৈরি করতে, আমাদের ইন্টারফেরন তৈরি করতে, ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এই জিনিসগুলো তৈরি করতে, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এই জিনিসগুলো তৈরি করতে কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়ার কোনো জুড়ি নাই। এখন এই যে উপকারী দিকটা রয়েছে, উপকারী দিকের সাথে সাথে আরও কিছু অপকারিতা দিকও রয়েছে। কি কি অপকারিতা দিক রয়েছে? হ্যাঁ, অপকারী দিকের মধ্যে প্রথমত এরা যখন পায়খানার সাথে বের হয় এবং পরবর্তীতে কোনোভাবে শরীরে প্রবেশ করে, তখন কিন্তু বাচ্চাদের ডায়রিয়ার সৃষ্টি করে। হ্যাঁ, পাতলা পায়খানা, ডায়রিয়া, আমাশয়, এই অসুখগুলো কিন্তু তারা সৃষ্টি করে। এছাড়া তারা কি করে, পেটের যে ঝিল্লি আছে সেটাকে আক্রমণ করেও কিন্তু বিভিন্ন জটিল অবস্থা সৃষ্টি করে। তারপরে তারা যকৃতের কিছু রোগের সৃষ্টি করে, যকৃতকে অনেক সময় নষ্টও করে ফেলে, যকৃতে অ্যাটাক করে মেনিনজাইটিস নামক এক ধরনের রোগও কিন্তু তারা ঘটায় থাকে। তাহলে উপকারিতার সাথে সাথে কি আছে, বেশ কিছু অপকারিতাও আছে। তাহলে আমরা এখানে কিন্তু ইকোলাইয়ের স্পেসিফিকভাবে ইকোলাইয়ের লিখলাম, আমরা কিন্তু ব্যাকটেরিয়া লিখিনি। যদি ব্যাকটেরিয়ার হতো উপকারিতা অপকারিতা তাহলে আলাদা হতো। যেহেতু শুধু ইকোলাইকে বলে দিয়েছে স্পেসিফিকভাবে, তাই আমরা ইকোলাই দ্বারা যা ঘটনা ঘটে সেগুলোই কিন্তু হাইলাইট করেছি। এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আমরা একটু খেয়াল করে দেখি আমাদের 2 নাম্বার উদ্দীপক কি বলছে। রাইট, একটু আগেই আমরা কিন্তু যে পিকচারটা আঁকালাম সেটা হচ্ছে এই পিকচার। তোমরা আমারটাও আঁকাতে পারো, এইটাও আঁকাতে পারো, কোনো সমস্যা নেই। এই যে পিকচারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিটু ফাজের, এবং এইটা হচ্ছে আমরা একটু আগে যার কথা বললাম ইকোলাইয়ের। ঠিক আছে, 1 এবং 2 আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। উদ্দীপকের চিত্র এ অণুজীবের গঠন বর্ণনা করো। উদ্দীপকের এ অণুজীবের গঠন বর্ণনা করো। গঠনটা চেয়েছে, আমরা কিন্তু ইতিপূর্বে এর গঠনটা সুন্দর করে পড়ে ফেলেছি। আর এর পরেও আমি এখানে একটু তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে গঠনটাতে আমরা কি কি লিখতে পারবো। এই যে পিকচারটা তুমি দেখতে পাচ্ছ, আমরা ফার্স্টেই লিখব যে টিটু ফাজের তোমার 2টা অংশ আছে, মাথা এবং আরেকটা হচ্ছে লেজ। আমরা মাথা দিয়ে কি বলবো, মাথার ভেতরটা ফাঁপা 6 কোণ আকৃতির এবং ষড়ভুজ আকৃতির বা 6 কোণ আকৃতির, এবং এর ভেতরে পেঁচানো আছে ডিএনএটা। হ্যাঁ, এবং এর বাইরের দিকে কি আছে, প্রোটিনের আবরণ আছে, যাকে আমরা কি বলছি, ক্যাপসিড। কি বলছে, ক্যাপসিড। এবং নিচের দিকে একটা লম্বা লেজ আছে ফাঁপা, কিন্তু এখানে কোনো ডিএনএ নাই। এবং লেজের উপরে কলার আছে, এবং নিচের দিকে তুমি দেখো এই যে এটা হচ্ছে কলার, এটা উপরের দিকে আছে, এবং নিচের দিকে এটা হচ্ছে বেস প্লেট, এটা হচ্ছে বেস
প্লেট এবং এগুলো হচ্ছে তোমার স্পর্শক তন্তু এবং এগুলো হচ্ছে স্পাইক, যার মাধ্যমে এরা অন্য কোনো পোশাকের সাথে সুন্দরভাবে লেগে থাকে। তাহলে গ নাম্বার প্রশ্ন কিন্তু আমাদের পড়া হয়ে গেল। আগেরটাতে গ নাম্বারে চিত্র ছিল আর এটাতে বর্ণনা, তার মানে আমরা যদি চিত্র সহ বর্ণনা পড়ি আমাদের ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে কমন। ঘ নাম্বার, মানব কল্যাণে বি অণুজীবের ভূমিকা আলোচনা করো। মানে এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটার ভূমিকা আলোচনা করতে বলা হয়েছে এবং বলা হয়েছে মানব কল্যাণে বি অণুজীবের ভূমিকা কি, এটাও কিন্তু আমরা পারবো। তাহলে এই 4 নাম্বার প্রশ্নটার উত্তরটা আমরা ঝটপট বলে ফেলি। 4 নাম্বারটাকে আমরা বুঝাচ্ছি একটা ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়ার আসলে কি কি ভূমিকা আছে এটা আমরা একটু পড়ি। মানব জীবনের কথা বলা হয়েছে, তাহলে এখানে কিন্তু বইয়ে সুন্দর করে দিয়ে দেওয়া আছে। যেমন ব্যাকটেরিয়া থেকে আমাদের বিভিন্ন অ্যান্টিবায়োটিক জিনিস তৈরি করা হয়েছে, অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছে, পলিমিক্সিন, সাবটিলিন এগুলো তৈরি করা হয়েছে। হ্যাঁ, এছাড়া তোমার কলেরা, তারপরে টাইফয়েড এগুলোর প্রতিষেধক টিকাও কিন্তু তৈরি করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন ভ্যাকসিন তৈরি করা হয়েছে, এটা আমরা একটু পড়বো। হ্যাঁ, বিভিন্ন ভ্যাকসিন তৈরি করা হয়েছে। তাছাড়া আর কি কি করা হয়েছে বলো তো? ভ্যাকসিন তৈরি করা হয়েছে। হ্যাঁ, এছাড়া আর কি তৈরি করা হয়েছে কেউ কি বলতে পারবা? ভ্যাকসিনের সাথে সাথে আরো অনেক কিছু তৈরি করা হয়েছে। যেমন আমরা যে চা খাই, চা কফি, হ্যাঁ চা কফি তামাক এগুলো প্রক্রিয়াজাতকরণ করতে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। এই যে চা কফির এত সুন্দর একটা স্মেল আসে, হ্যাঁ এটাতে কিন্তু ব্যাকটেরিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ চা কফি তামাক এগুলোকে একটু কি করা হয়, গাজানো হয়, ফার্মেন্টেশন করা হয়, তারপরে কিন্তু সেগুলোকে ফ্রাই করলে একটা সুন্দর স্মেল চলে আসে। তারপরে আমরা যদি বলি চামড়া আছে না, চামড়া থেকে যে অতিরিক্ত তেল বা চর্বি বা লোম এই লোমগুলো ছড়ায়, চামড়াকে পরিষ্কার করার কাজে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাটের আঁশ ভালো করে খেয়াল করবা যে পাট কাঠিগুলোকে কিন্তু একটা হালকা বেশি পানি নেই, অল্প পানি আছে এর মধ্যে চুবায় রাখা হয়। ওই পানিতে বিভিন্ন ব্যাকটেরিয়া জন্মায়, ক্লোস্ট্রিডিয়াম বা অন্যান্য ব্যাকটেরিয়া, এবং সেগুলো পাটকাঠি থেকে পাটের আঁশগুলোকে আলগা করে দেয়। ফলে টান দিলে কিন্তু খুব সহজেই কি হয়ে যায়, ছিঁড়ে যায়। ওকে, কি ছিঁড়ে আসে মানে পাটের আঁশ খুলে আসে। এই ব্যাকটেরিয়াগুলো আরো বেশ গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ এই ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় এবং ইনসুলিন, ইন্টারফেরন যা আমরা একটু আগে পড়লাম, এই জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করতে কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ব্যাকটেরিয়া ছাড়া বিশেষ করে ইকোলাই ব্যাকটেরিয়া ছাড়া কিন্তু আমরা এটা কল্পনা করতে পারি না। ওকে, এছাড়া পেয় প্রণালীর সুষ্ঠু ব্যবস্থাপনা, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন বর্জ্য পদার্থ সেগুলোকে মাটির সাথে গলিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে কে করে, ব্যাকটেরিয়া সাহায্য করে। না হলে পৃথিবীতে কিন্তু মৃত বস্তু দিয়ে কি থাকতো, ভরা থাকতো। বিভিন্ন ল্যাকটিক অ্যাসিড, ভিনেগার এগুলো তৈরি করতে সাহায্য করে। দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে, দেখেছো? তাহলে দই তৈরি করছে, ল্যাকটিক অ্যাসিড, ভিনেগার তৈরি করছে। হ্যাঁ, সবকিছু কোথা থেকে হচ্ছে, এই ব্যাকটেরিয়া থেকে হচ্ছে। তাহলে খুব সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিবা। তাহলে ব্যাকটেরিয়ার গুরুত্বটা অনেক বেশি আসে। হ্যাঁ, আর তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে ভাইরাসের ক্ষেত্রে আমাদের টিটুফাস, আমরা এতক্ষণ বললাম যে টিটুফাসটা অনেক বেশি আসে। তাহলে আমাদের কিন্তু এই প্রশ্নটা পড়া হয়ে গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু তাহলে এই পড়াটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এখন আমরা পরের অংশে একটু চলে যাই। পরের অংশে দেখো, এখানে কিন্তু সেম একই রকমের চিত্রই এখানে কিন্তু দেখো সেম একই চিত্রটাই দেওয়া আছে। উদ্দীপকে এ চিত্রের পি অংশটি রাসায়নিক পদার্থের গঠন বর্ণনা করো। পি বলতে এখানে কি বোঝাচ্ছে বলো তো? পি বলতে এখানে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রোটিন। কি বোঝাচ্ছে? প্রোটিন। তাহলে এখানে বলছে প্রোটিনের গঠন বলতে বলছে, তাই না? তাহলে প্রোটিনের গঠনটা আমরা এখন একটু সুন্দর করে বলি। হ্যাঁ, প্রোটিনের গঠনটা হয়তো বা তুমি জানো যে প্রোটিন কি দিয়ে গঠিত হয়। প্রোটিন হচ্ছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে কি হয়, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয় এবং একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপের সাথে অন্য একটা অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইনো গ্রুপ আছে, হ্যাঁ তার মধ্যে বন্ধন তৈরি হয়ে এক অণু কি বের হয়ে যায়,
পানি বের হয়ে যায় এবং অ্যামাইড বন্ধন তৈরি হয়। এরকমভাবে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে যে পেপটাইড বন্ধন তৈরি করে সেগুলোকে আবার আমরা একত্রে কি বলছি, পলিপেপটাইড চেইন। এরকম চেইন যদি আবার অনেকগুলো একসাথে যুক্ত হয় তখন আবার কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। তাহলে আমি আবারও বলছি, এই প্রোটিনের রাসায়নিক গঠন বর্ণনা করতে বলছে। তাহলে প্রোটিনের মধ্যে কি, প্রোটিনে কি আছে, অ্যামাইনো অ্যাসিড। তাহলে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে কি গঠন করে, প্রোটিন। একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ অপর অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের সাথে কি করে, বন্ধন তৈরি করে এবং পাশাপাশি কার্বক্সিলিক গ্রুপ এবং অ্যামাইনো গ্রুপ থেকে তোমার কি বেরিয়ে যায়, এক অণু করে পানি বেরিয়ে যায় এবং অ্যামাইড বন্ধন তৈরি হয়। এই বন্ধনগুলোকে বলা হয় পেপটাইড বন্ধন। এরকম অনেকগুলো যদি একসাথে যুক্ত হয় পলিপেপটাইড বলা হয়। আর এই পলিপেপটাইড চেইনগুলো আবার একসাথে যুক্ত হয়ে তোমার কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। ছোট্ট করে এটা লিখতে হবে। ঘ নাম্বার দেখো, উদ্দীপকের বি এ দ্বারা আক্রান্ত হলে ধ্বংস হতে পারে আবার নাও হতে পারে, বিশ্লেষণ করো। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে বি মানে হচ্ছে ইকোলাই, এ মানে হচ্ছে টিটুফাস। এই টিটুফাস ইকোলাইকে মনে করে কি করছে, টিটুফাস ইকোলাইকে কি করছে বলো তো, অ্যাটাক করছে। এক্ষেত্রে ইকোলাইটা কি হতে পারে, ইকোলাইটা কি হতে পারে বলতে পারো, ধ্বংসও হতে পারে আবার ধ্বংস নাও হতে পারে। এটার একটা বিশ্লেষণ চেয়েছে। আমরা খুবই সুন্দর করে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা খুবই সুন্দর করে ছোট্ট ভাষায় এটা একটু লেখার চেষ্টা করব। আমরা মনে করো এইটা দেখতে পাচ্ছি একটা ইকোলাই ব্যাকটেরিয়া এবং ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে এইটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়ার, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে একটা ইকোলাই ব্যাকটেরিয়া এবং ইকোলাই ব্যাকটেরিয়ার এটা হচ্ছে তার প্লাজমিড। এখন কি হবে, এইখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা টিটুফাস ভাইরাস দেখতে পাচ্ছি। এই ভাইরাসটা প্রথমে ইকোলাই ব্যাকটেরিয়ার প্রাচীরের সাথে কি হলো, যুক্ত হওয়ার কারণ হচ্ছে এর যে স্পর্শকতন্ত্র প্রোটিন এবং এই প্রোটিনটা ম্যাচ করলে তখন এই রিসেপ্টর সাইটটা এটাকে অ্যাকসেপ্ট করবে এবং এই ভাইরাসটা এখানে যুক্ত হতে পারবে। তাহলে যুক্ত হয়ে গেল এবং এই লেজটাকে চাপ দিয়ে খাটো করে এই জায়গাতে একটা গর্ত করলো, গর্ত করে মাথার যে ডিএনএটা আছে না, সেই ডিএনএটা এর ভেতরে প্রবেশ করায় দিল। তাহলে এটা হচ্ছে কার ডিএনএ, এটা হচ্ছে ভাইরাল ডিএনএ, মানে এটা হচ্ছে ভাইরাসের ডিএনএ। এখন ভালো করে খেয়াল করো, এই যে ভাইরাসের ডিএনএ যে ব্যাকটেরিয়ার মধ্যে চলে আসলো, এখন এই যে ব্যাকটেরিয়ার মধ্যে থাকা ব্যাকটেরিয়ার যে নিজস্ব ডিএনএ, এই ভাইরাস কি করবে দেখো, মনে করো তোমার বাসায় তুমি কাউকে আশ্রয় দিয়েছো বা কেউ ঢুকে পড়েছে, হ্যাঁ ঢুকে পড়ে তোমার ক্ষতি করে তোমাকেই মেরে ধরে তোমার জিনিসপত্র নিয়েই সে কি হচ্ছে, আরো সম্পদশালী হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক সেরকম টিটুফাস ভাইরাসের যখন মাথার ডিএনএটা প্রবেশ করলো তখন কিন্তু বাইরে বাকি অংশটা পরিত্যক্ত হয়ে গেল এবং এসে বুদ্ধিমত্তার সাথে এই যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে না, এই ডিএনএটাকে কেটে 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 কি করে ফেলবে, ছোট করে ফেলবে এবং নিজের যে ডিএনএ আছে, এই ডিএনএর আকারটা কি করতে থাকবে, বড় করতে থাকবে। হ্যাঁ, ডিএনএর আকারটা কি করতে থাকবে, বড় করতে থাকবে। ওকে, এবং দেখো এক সময় এই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে কি করে ফেলবে, সে নষ্ট করে ফেলবে এবং নিজের ডিএনএ কি করবে, কপি তৈরি করে ফেলবে এবং এই কাজের জন্য যে এনজাইমের প্রয়োজন হবে তা কিন্তু সে ব্যাকটেরিয়ার কাছ থেকে নিবে, মানে তার অস্ত্র দিয়ে তাকে মেরে ফেলবে। এক সময় এটা কিন্তু নষ্ট হয়ে গেল, তাহলে এইটা কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়া, কিন্তু তার আর সংখ্যা বৃদ্ধি করার কোনো উপায় নেই। এখন এই ভাইরাস কি করবে, ধীরে ধীরে ভাইরাসটা কি করবে, বুদ্ধিমত্তার সাথে ভাইরাসটা এই ব্যাকটেরিয়ার ভেতরে গিয়ে কোড প্রোটিন তৈরি করবে এবং কোড প্রোটিনের মাধ্যমে সে আলাদাভাবে কি ডিএনএ তৈরি করবে, লেজ তৈরি করবে, তারপর তোমার স্পাইক তৈরি করবে, হ্যাঁ মাথা তৈরি করবে। এই উপাদানগুলো ধীরে ধীরে সে কি করবে, তৈরি করতে থাকবে, ধীরে ধীরে সেগুলো তৈরি করতে থাকবে এবং এক সময় কি হবে বলো তো, এক সময় তোমার এই যে আমরা দেখতে পাচ্ছি ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে এই যে প্রত্যেকটা অংশ একটার সাথে আরেকটা কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যাবে এবং নতুন অসংখ্য, খেয়াল করছো, নতুন অসংখ্য টিটুফাস ভাইরাসের কি হলো, সৃষ্টি হলো। এবং এই টিটুফাস ভাইরাসগুলো যখন পূর্ণতা প্রাপ্তি পাবে তখন এনজাইম তৈরি করে এই ব্যাকটেরিয়ার প্রাচীরকে ছিঁড়ে তারা কি হয়ে আসবে, বাহিরে
বের হয়ে চলে আসলো, তাহলে বাহিরে কি হলো, বের হয়ে চলে আসলো। তাহলে এক্ষেত্রে কিন্তু তারা সংখ্যা বৃদ্ধি ঠিকই করলো, কিন্তু যে পোষক যে তাকে আশ্রয় দিল সেই ব্যাকটেরিয়াটা কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ব্যাকটেরিয়াটা নষ্ট হয়ে গেল বা ধ্বংস হয়ে গেল। এই চক্রকে আমরা কি বলি, লাইসিস করছে যেহেতু ব্যাকটেরিয়ার প্রাচীর, তাই এই চক্রকে আমরা কি বলি, লাইটিক চক্র। এই ক্ষেত্রে অবশ্যই এই চক্রটার নাম হচ্ছে লাইটিক চক্র, এবং এই চক্রে কিন্তু ব্যাকটেরিয়া অবশ্যই ধ্বংস হবেই। কিন্তু কখনো কখনো যেটা হয় সেটা হচ্ছে কি হয় বলতো, কখনো কখনো ইকোলাইয়ের ভেতরে ভাইরাসটা প্রবেশ করেছে ঠিকই, কিন্তু ইকোলাই তার চারপাশে অতিরিক্ত আবরণ তৈরি করেছে, যেটাকে আমরা ক্যাপসিড বলে থাকি। হ্যাঁ, অতিরিক্ত আবরণ তৈরি করেছে, ক্যাপসিড বা সিস্ট তৈরি করতে পারে। তখন কি হবে, এই যে ভাইরাসটা ভেতরে গিয়ে সংখ্যা বৃদ্ধি করতে পারবে ঠিকই, কিন্তু এত শক্ত প্রাচীরটাকে ছিন্ন করে তারা বের হতে পারবে না, এবং এক সময় ভেতরেই কি হয়ে যাবে, তারা নষ্ট হয়ে যাবে। মানে এই ব্যাকটেরিয়ার এনজাইম তাদেরকে কি করে ফেলবে, নষ্ট করে ফেলবে। তাহলে লাইটিক চক্রে অবশ্যই ধ্বংস হয়, কিন্তু কখনো কখনো ব্যাকটেরিয়া ধ্বংস নাও হতে পারে। তাহলে আমরা টিটুফাজের গঠন এবং টিটুফাজ কিভাবে ইকোলাইকে ধ্বংস করে সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বলেই আমরা মনে করছি। তাহলে এইটা কখনো বাদ দেওয়া যাবে না। আশা করছি তোমরা গ এবং ঘ খুব ভালো করে বুঝতে পেরেছ। এবার আমরা পরের প্রশ্নে চলে যাই, দেখি তো পরের প্রশ্নে কি বলছে। অণুজীব এ অকোষীয়, অণুজীব এ অকোষীয় মানে এখানে ভাইরাসের কথা বলেছে এবং ব্যাঙ্গাচি আকৃতি, তার মানে বলতো এই যে টি2 ফাস, দেখেছো টি2 ফাস, আর বি অণুজীবের সংখ্যা বৃদ্ধি করে। অণুজীব বি আদিকোষী, হ্যাঁ মানে এটা ব্যাকটেরিয়া, এবং এ অণুজীবের প্রতি সংবেদনশীল। এখানে বি অণুজীব বলতে বোঝাচ্ছে ব্যাকটেরিয়া, এবং কাকে বোঝাচ্ছে, ই কোলাইকে বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি বলছি, উদ্দীপকের এ অণুজীবের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া সহ বর্ণনা করো। তার মানে এখানে লাইটিক চক্র, যা আমরা একটু আগে পড়লাম, প্রথম অংশটা দিতে হবে। হ্যাঁ, লাইটিক চক্র সুন্দর করে চিত্র দিয়ে খুব অল্প, আমি যেভাবে বললাম না, খুব অল্প করে সুন্দর করে লিখবা, কারণ অনেক ডিটেল জটিল করে এখন আর লিখতে পারবা না, সম্ভব না। উদ্দীপকের অণুজীব দুইটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লিখো। মজার একটা ইম্পর্টেন্ট একটা টপিক, আমি কিন্তু সাজেশনে এগুলো সবই দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই সাজেশনটা পেয়েছো, না পেলে অবশ্যই ফলো করবা, আমার এখানে সাজেশনটা দেওয়া আছে। এবং হ্যাঁ, তোমার যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে, কারণ এই মোমেন্টে এত সুন্দর ক্লাস এবং এত শর্ট, তাড়াতাড়ি এত সুন্দরভাবে বুঝায় দাও, আমার বিশ্বাস কেউ দিবে না, এবং এখান থেকে পড়লেই তুমি কমন পাবা ইনশাল্লাহ। অবশ্যই সাজেশনটাও ফলো করো। তাহলে এখন আমরা খুব সুন্দরভাবে সাদৃশ্য আর বৈসাদৃশ্য পড়ব। প্রথমে আমরা সাদৃশ্য পড়ি। অ্যাকচুয়ালি সাদৃশ্য খুবই কম, সাদৃশ্য খুবই কম, সেটা হচ্ছে অণুজীব, একটা পয়েন্ট দিতে পারো, সেটা হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটোই অণুজীব হিসেবে কাজ করে, এবং তারা কোথায় কোথায় রোগ ঘটায়, মানে কাকে কাকে অ্যাটাক করতে পারে। অবশ্যই মানুষ হবে, হ্যাঁ মানুষ হবে, উদ্ভিদেও রোগ সৃষ্টি করতে পারে তারা, এবং কি হয় বলো তো, মানুষ উদ্ভিদ এবং বিভিন্ন কি বলো, মানুষ উদ্ভিদ এবং বিভিন্ন কি বলতে পারবা, মানুষ অণুজীব এবং তার সাথে বিভিন্ন প্রাণী এদের দেহে রোগ সৃষ্টি করে, ভাইরাসও করে, আবার ব্যাকটেরিয়াও করে। কিন্তু এটা হচ্ছে মিল। অমিল কি, অমিলের ক্ষেত্রে আমরা বেশ কিছু উপাদান দিতে পারি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কোষ। তাহলে ভাইরাসের ক্ষেত্রে কিন্তু কোষ নেই, ভাইরাস অকোষীয়, আর ব্যাকটেরিয়াতে কোষ আছে, মানে ব্যাকটেরিয়া কি এককোষী এবং এটা আদিকোষী জীব। তারপরে আমরা কি লিখতে পারি বলতো, কি ধরনের রোগ সৃষ্টি করে, ভাইরাস কি ধরনের রোগ সৃষ্টি করছে, আর ব্যাকটেরিয়া কি ধরনের রোগ সৃষ্টি করছে। ভাইরাস হাম, বসন্ত, পোলিও এই রোগগুলো সৃষ্টি করে মানুষের ক্ষেত্রে, এবং ব্যাকটেরিয়া কলেরা, টাইফয়েড, ডিপথেরিয়া, যক্ষ্মা এই অসুখগুলো সৃষ্টি করতে পারে। নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা পড়ব নিউক্লিক অ্যাসিডের ক্ষেত্রে ব্যাকটেরিয়াতে ডিএনএ থাকে এবং ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে পারে, কিন্তু ভাইরাসে কখনো ডিএনএ আরএনএ একসাথে থাকবে না, হয় ডিএনএ থাকবে আর না হয় কি করতে পারবে, আরএনএ থাকবে। ঠিক আছে, তারপরে দেখো সংখ্যা বৃদ্ধি। মজার বিষয় হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু কারো সহায়তা ছাড়াই সংখ্যা বৃদ্ধি করতে পারে, কারণ তার তো একটা কোষ আছে, কিন্তু ভাইরাস যেহেতু অকোষীয়, তাই তারা কখনো সংখ্যা বৃদ্ধি করতে পারে না। কোনো
অন্য কোনো পোষকের সাহায্য সহযোগিতা ছাড়া। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস, এছাড়া আমরা কি বলতে পারি, ব্যাকটেরিয়া এককোষী এবং ভাইরাস হচ্ছে অকোষীয়। হ্যাঁ, আণুবীক্ষণিক। ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক আর ব্যাকটেরিয়া হচ্ছে আণুবীক্ষণিক। তাহলে ওভারঅল এই কথাবার্তাগুলো খুব ভালো করে লিখলেই তোমার কিন্তু 4 নম্বরে সুন্দরভাবে তুমি মার্কসগুলো পেয়ে যাবা। তাহলে আশা করছি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের এই সেটটা কমপ্লিট। আমরা এই দুইটা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছি এবং আমরা বিশ্বাস করছি আমরা পারবো। এটা হচ্ছে লাস্টের অংশ। দেখি এখানে কি বলেছে। রাকিব ও শাহিন অণুজীব নিয়ে গবেষণা করেছেন। রাকিবের গবেষণাগারের বিষয় হচ্ছে অকোষীয় রোগ সৃষ্টিকারী অণুজীব এবং শাহিনের আদিকোষীয় অণুজীব। রাকিবের পর্যবেক্ষণের মাধ্যম সংখ্যা বৃদ্ধি করে। রাকিবের পর্যবেক্ষণের মাধ্যম সংখ্যা বৃদ্ধি করে। আচ্ছা, তাহলে শাহিনের ব্যবহৃত অণুজীবটির দৈহিক গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তাহলে দেখো তো আমরা কি বলছি, শাহিনের আদিকোষীয় অণুজীব। তাহলে শাহিনের আদিকোষীয় অণুজীব, তাহলে এক্ষেত্রে আমরা যার গঠনটা বলবো সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। কি বলবো? ব্যাকটেরিয়া। আর রাকিবের পর্যবেক্ষণটি বিশ্লেষণ করো, মানে এটা আমরা পড়ে ফেলেছি অলরেডি। এটি হচ্ছে লাইটিক চক্র। এটি হচ্ছে লাইটিক চক্র। এই যে সংখ্যা বৃদ্ধির লাইটিক চক্র, সংখ্যা বৃদ্ধির লাইটিক চক্র। তাহলে আমরা এখন ব্যাকটেরিয়ার পিকচারটা অঙ্কন করার মাধ্যমেই আমরা কি করব, আমরা পড়া শেষ করব। তাহলে আমরা একটা ব্যাকটেরিয়ার পিকচার আঁকাতে শুরু করছি। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ভেতরের অংশ, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি কোষ ঝিল্লি বা সাইটোপ্লাজমিক মেমব্রেন। ভালো করে খেয়াল করবে। এবং এই মেমব্রেনের বাহিরে ব্যাকটেরিয়াতে কি থাকবে, ব্যাকটেরিয়াতে উদ্ভিদের মতন ব্যাকটেরিয়াতে কি থাকবে, কোষ প্রাচীর। বাহিরের দিকে কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরে কিন্তু লিপিড এবং প্রোটিন থাকবে। হ্যাঁ, লিপিড এবং প্রোটিন থাকে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। এই যে কোষ প্রাচীর, এটা পাতলা হতে পারে আবার পুরো হতে পারে গ্রাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। হ্যাঁ, খেয়াল করবা। এবং এই যে আমরা কোষ ঝিল্লি বললাম, এই কোষ ঝিল্লি থেকে এইরকম যে অংশগুলো চুলের মতন, কোষ ঝিল্লি থেকে কিন্তু চুলের মতন না, সরি, সুতার মতন চলে গেছে, সেগুলোকে আমরা কি বলবো, ফ্লাজেলা। এগুলোর মাধ্যমে ব্যাকটেরিয়া কি করে, চলাফেরা করে। এবং ফ্লাজেলা শক্ত হয়ে গেলে, ফ্লাজেলা যদি শক্ত হয়ে যায় তাহলে আমরা কি বলবো, ফিমব্রি, ফিমব্রি। এবং মজার বিষয় হচ্ছে পুরো ব্যাকটেরিয়ার শরীরের কোষ প্রাচীরের বাহিরে এরকম ছোট 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 চুলের মতন, ছোট ছোট চুলের মতন, হ্যাঁ ভালো করে শুনবা, সুতার মতন নয় কিন্তু চুলের মতন যে বস্তুটি দেখতে পাবা সেটাকে আমরা কি বলবো, পিলি। এই পিলি দিয়ে ব্যাকটেরিয়া অন্য কোনো, পিলি দিয়ে ব্যাকটেরিয়া অন্য কোনো পোষকের দেহে কি করে, আটকে থাকে। অন্য কোনো পোষকের দেহে তারা আটকে থাকবে। ভিতরের দিকে যখন যাব তখন আমরা কি দেখতে পাবো, এইটা হচ্ছে সাইটোপ্লাজম। ভেতরে সাইটোপ্লাজম আছে, তোমরা বাংলাতে লিখবা। হ্যাঁ, সাইটোপ্লাজম আছে। এবং এই সাইটোপ্লাজমে আমরা কি দেখতে পাবো, রাইবোজোম। এটা আমরা কি দেখতে পাবো, রাইবোজোম। এবং এই রাইবোজোমটা হচ্ছে আদি প্রকৃতির 70S, 70S। এছাড়া আমরা কি দেখতে পাবো, দেখতে পাবো হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ, ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ। হ্যাঁ, ভালো করে খেয়াল করবা, এটা হচ্ছে মূল ডিএনএ। হ্যাঁ, ক্রোমোজোমাল মূল ডিএনএ ব্যাকটেরিয়ার, এটা ব্যাকটেরিয়ার মূল ক্রোমোজোম মানে মূল ডিএনএ। আর এই ডিএনএর বাইরে যে ডিএনএ থাকবে সেটাকে আমরা কি বলছি, বৃত্তাকার ডিএনএ, যেটাকে আমরা কি বলছি, প্লাজমিড। বৃত্তাকার ডিএনএ যেটাকে আমরা কি বলছি, ক্রোমোজোম। এটা ক্রোমোজোম আর ওইটা হচ্ছে প্লাজমিড। এটা হচ্ছে মূল ডিএনএ। হ্যাঁ, ব্যাকটেরিয়ার মূল ডিএনএ। আর ডিএনএর বাইরে যে বৃত্তাকার ডিএনএ থাকবে সেটাকে আমরা কি বলবো, প্লাজমিড বলবো। এছাড়া এখানে কিছু ভলিউটিনের দানা থাকবে, ভলিউটিনের দানা থাকবে, ভলিউটিনের দানা
থাকবে। তাহলে দেখো আমাদের কিন্তু ওভারঅল আঁকানো কমপ্লিট। এবং এই যে ব্যাকটেরিয়ার যে কোষ ঝিল্লি আছে এইখান থেকে থলের মতন কিছু অংশ বের হবে, এটাকে বলা হবে মেসোসোম। মেসোসোম এটা শ্বসনে সাহায্য করে, কোষ বিভাজনে সাহায্য করে। ব্যাকটেরিয়া স্বাভাবিক অবস্থায় এইভাবে থাকবে, কিন্তু যদি প্রতিকূল পরিবেশ পায় তাহলে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্য চারপাশে একটা আবরণ তৈরি করবে। এই আবরণটা প্রতিকূল পরিবেশ চলে গেলে আবার ছিঁড়ে বের হয়ে যাবে। এইটার নাম হচ্ছে ক্যাপসিউল। এটার নাম হচ্ছে ক্যাপসিউল। ক্যাপসিউল। তাহলে দেখো আমাদের কি সুন্দর একটা ব্যাকটেরিয়া আঁকানো হয়ে গেছে। এইভাবেই আঁকাবা এবং আঁকানোর পরে নিচে একটা সুন্দর চিত্র দিয়ে দিবা, তাহলে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা ওভারঅল পড়াশোনা করে কি বুঝতে পারলাম, কোন কোন প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের জন্য টিটু ফাজের গঠন এবং চিত্র দুটোই ইম্পর্টেন্ট, আমাদের ব্যাকটেরিয়ার গঠনটা ইম্পর্টেন্ট, ব্যাকটেরিয়ার উপকারিতা এবং ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে পার্থক্য এই জিনিসটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। এবং তার সাথে এখানে আমাদের যে দুইটা জিনিস একটু আমরা ছোট্ট করে পড়বো, আমি একটু তোমাদের বলি, সেই জিনিসটা একটু তোমাদের পড়তে হবে। আমরা কিন্তু এতটুকু পড়লেই ইনশাল্লাহ কমন পাবো, তারপরও আমরা দুইটা জিনিস একটু ছোট্ট করে 2 মিনিটে জেনে রাখবো, যেন আমাদের কোনো কি রিস্ক না থাকে। সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি, দ্বিবিভাজন পদ্ধতি। যে পদ্ধতিতে একটা থেকে দুইটা ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় তাকে আমরা দ্বিবিভাজন বা বাইনারি ফিশন বলে থাকি। মনে করো এটা একটা ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার ভেতরে এটা হচ্ছে তার মূল ক্রোমোজোমাল বস্তু। হ্যাঁ, এখন এই মা ব্যাকটেরিয়াটা ধীরে ধীরে আকারে একটু কি হবে, বড় হবে। হ্যাঁ বুঝো, বড় হবে। এবং এই যে তোমার ক্রোমোজোমাল যে বস্তুটা আছে, এই ক্রোমোজোমাল বস্তুটা তোমার কি করবে, একটা থেকে কয়টা হয়ে যাবে, 2টা হয়ে যাবে। এবং এটা 2 বিপরীত প্রান্তে অবস্থান করবে। এই কাজের জন্য যে এনজাইম প্রয়োজন তা কিন্তু কি কোষ ঝিল্লি থেকে নেওয়া হবে। তারপর ধীরে ধীরে এই অংশটা এরকম গভীরে চলে আসবে, এই অংশটা এরকম গভীরে চলে যাবে এবং এক সময় কি হয়ে যাবে, একটা থেকে 2টা ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে। আমি খুব সহজ করে বুঝালাম, এর চাইতে সহজ করে আর বোঝানো সম্ভব না। যারা তোমরা পড়োনি তারা এটা অবশ্যই পড়ে রাখবা। তাহলে প্রথমে ব্যাকটেরিয়াটার আমরা কি দেখতে পাচ্ছি, একটা নিজস্ব ক্রোমোজোম দেখতে পাচ্ছি। ব্যাকটেরিয়াটা আকারে একটু বড় হবে, এটার ডিএনএ যেটা আছে সেটা তোমার কি হবে, সংখ্যা বৃদ্ধি করে 2টা রেপ্লিকা তৈরি করবে এবং 2 প্রান্তে চলে যাবে। মাঝখানে ধীরে ধীরে গর্তের মতন হবে এবং মাঝখানে কি হবে, মাঝখানে সুন্দরভাবে গভীর হতে শুরু করবে এবং একটা থেকে 2টা ব্যাকটেরিয়া কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এবং এইটা হচ্ছে ব্যাকটেরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি তোমার সংখ্যা বৃদ্ধির জন্য। আরেকটা ছোট্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। উপকারিতাও আসতে পারে, অপকারিতাও আসতে পারে। খুব ছোট ছোট করে দিবা। যদি উপকারিতা আসে তাহলে আমরা কি দিব, ভাইরাস কি হয়, ভাইরাস দ্বারা বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত অসুখের কি করা হয়, তোমার প্রতিষেধক তৈরি করা হয়। টিটু ফাজ এক্ষেত্রে ব্যবহার করা হয়। লাল টিলু ফুলে সাদা সাদা দাগ পড়ে, ফুলের মূল্য বৃদ্ধি পায়। খরগোশ নিধনের জন্য অস্ট্রেলিয়াতে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পারছো? হ্যাঁ, এই জিনিসগুলো ছোট ছোট করে লিখবা। আর অপকারিতা আসলে মানুষের কি কি রোগ সৃষ্টি করছে, কুকুর বিড়ালের জলাতঙ্ক, হ্যাঁ গরু ছাগলের যে অসুখগুলো তৈরি হয় সেটা একটু পড়তে হবে। তারপর তোমার ডেঙ্গু হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে, হ্যাঁ এগুলো, ইবোলা ভাইরাস, এইডস মানে কিভাবে হচ্ছে, এই বিষয়গুলো একটু ছোট করে লিখতে হবে। এগুলো তোমরা একটু পড়লে লিখতে পারবা ইনশাল্লাহ। তাহলে আমার বিশ্বাস এই ক্লাসটা তুমি একটু ফলো করো, এই ক্লাসটা তুমি একটু মনোযোগ দিয়ে করো। তুমি দেখো, বিশ্বাস রাখো, খুব সহজে সুন্দরভাবে তুমি পরীক্ষা হলে গিয়ে আমার বিশ্বাস লিখতে পারবা। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা বানিয়েছি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবে, কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আজকে একটা দুর্দান্ত মারাত্মক ক্লাস হবে ইনশাআল্লাহ এবং আজকের ক্লাসটা পড়লেই আমাদের 5 সেট প্রশ্ন কমন হয়ে যাবে, যারা আমরা বিগত ক্লাসগুলো করে আসছি। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে 7ম চ্যাপ্টার নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ নিয়ে। এই চ্যাপ্টারটা নিয়ে অনেকের অনেক চুলকানি, অনেকের অনেক অ্যালার্জি আছে। অনেকেই বলে যে এই চ্যাপ্টারটা তারা কিছুই পারে না, কিছুই বোঝে না। কিন্তু আমি আয়শা আপু এইটুকু প্রতিশ্রুতি তোমাদের দিচ্ছি, যদি তোমরা 30 থেকে 40টা মিনিট এই ক্লাসটা করো, তোমার এই চ্যাপ্টারটা আগের চাইতে 1000 গুণ বেশি
ভালো লাগবে ইনশাআল্লাহ। এবং এই চ্যাপ্টার থেকে যা বলবো ভাই, যা বলবো আজকে, যা পড়াবো তাই কিন্তু পরীক্ষাতে ইনশাআল্লাহ আসবে। কারণ আমি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই আমি সাজেশনটা দিয়েছি এবং সেই আলোকে কিন্তু আমি আজকে ক্লাসটা নিচ্ছি। তাহলে আমাদের সপ্তম চ্যাপ্টারে কি আছে বলো তো? সপ্তম চ্যাপ্টারে আমাদের আছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ নিয়ে। এই চ্যাপ্টারে আজকে আমরা পড়বো সিকিউ 3 এবং 4 নিয়ে আমাদের ক্লাস হচ্ছে। এর পরবর্তীতে আমাদের ক্লাস হবে 1, 2 এবং তারপরে হচ্ছে আমাদের এমসিকিউ এমন করে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। 25টা এমসিকিউ, 25টাই কমন পাবা বোটানিতে এবং জুলজিতেও 25টাই কমন হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সাথে থাকতে হবে। এবং হ্যাঁ, আমাকে তোমরা কথা দাও, যদি ক্লাসটা ভালো লাগে এবং তোমাদের বিগত 2 বছরে তোমরা যারা পড়াশোনা ঠিক মতন করনি তাদের যদি এই ক্লাসটা ভালো লাগে এবং ঠিকঠাক মতন বুঝতে পারো, তারা কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবে। কারণ এখনো অনেক তোমাদের ফ্রেন্ড আছে যারা কিন্তু বায়োলজিতে অনেক খারাপ অবস্থায় আছে, প্রিপারেশনটা অনেক খারাপ। তো আমি চাই তারা, যাদের এই 2 বছরে কিচ্ছু পড়া হয়নি, আমি চাই এই 40টা মিনিটের মধ্যে আমি যেন তাদেরকে এখান থেকে একটা সেট পড়ায় প্রশ্ন কমন পাওয়ায় দিতে পারি ইনশাআল্লাহ। আমার টার্গেট তোমাদের A+ পাওয়ানো এবং ক্লাসটা ভালো করে দেখতে হবে। তাহলে আমাদের A+ পেতে হলে ক্লাসটা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমি যে ধরনের প্রশ্ন আজকে সেট করেছি তোমাদের জন্য, খুব ভালো করে খেয়াল করবা। মাত্র আমরা 2 থেকে 3টা টপিক পড়ব এবং এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবে। বিভিন্ন সালে বিভিন্ন জায়গায় প্রশ্ন ধরনগুলো বিভিন্ন উদ্দীপক দিয়ে দিয়েছে, কিন্তু টপিক কিন্তু সেম। এই জন্য আমি সেম কোশ্চেনের কয়েকটা ভিন্ন ভিন্ন উদ্দীপক নিয়ে এসেছি তোমাদের জন্য। তাহলে প্রথম আমাদের যে উদ্দীপকটা দেখতে পাচ্ছ, সেখানে একটা টসটসা চিত্র দেখা যাচ্ছে। হ্যাঁ, চিত্র দিয়েও কিন্তু আসতে পারে, চিত্র ছাড়াও কিন্তু আসতে পারে। চিত্রতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা হচ্ছে কিউ এবং আরেকটা হচ্ছে আর। এবং এই যে প্রশ্ন সেট আপ করা হয়েছে 1, 2, 3, 4 সবগুলো প্রশ্নই কিন্তু এই চ্যাপ্টার থেকেই এসেছে। 1 এবং 2 নিয়ে আমি পরে কথা বলবো, এটা নিয়ে বিস্তারিত ক্লাস হবে এবং ওই ক্লাস করলেই একেবারে ফুল সেট কমন হয়ে যাবে ইনশাআল্লাহ। সব কমন। দেখো 3 নাম্বার পয়েন্টে আমরা কি চাচ্ছি, তিনের প্রশ্নটা, গ নাম্বার প্রশ্নটাতে কি বলেছে? উদ্দীপকের গ্রুপ আর এর অন্তর্ভুক্ত উদ্ভিদসমূহ খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাখ্যা করো। এখানে যে আর বলা হচ্ছে, আর এর অন্তর্ভুক্ত উদ্ভিদ সমূহ, তাহলে এখানে আর বলতে আমরা কোন গোত্রকে বুঝাচ্ছি? পোয়েসি। আমরা পোয়েসি গোত্রকে বুঝাচ্ছি। তাহলে পোয়েসি গোত্রের যে অন্তর্ভুক্ত উদ্ভিদ সমূহ আছে তাদের এখানে কি করতে হবে বলো তো? তাদের গুরুত্ব বা উপকারিতা এখানে বুঝাতে হবে। তাহলে পোয়েসি গোত্রের মধ্যে আমাদের কিন্তু বেশ অনেক ধরনের উদ্ভিদ আছে। আমাদের ধান আছে, আমাদের ধানের সাথে গম আছে, ধান, গম, ভুট্টা, ধান, গম, ভুট্টা। হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে আখ, ধান, গম, ভুট্টা, আখ, বার্লি, জব, বার্লি আছে, জব, বাঁশ, হ্যাঁ, এবং বিভিন্ন ঘাস, ঘাস। তাহলে এখন আমরা কি করব? এই জিনিসগুলো মাথায় রেখে আমরা এখন গুরুত্ব লিখব। প্রথমটাই হচ্ছে ধান, যেটা ছাড়া আমাদের জীবন একেবারে অচল। এই ধান থেকে কি হবে? চাল হবে। চাল থেকে আমরা ভাত রান্না করব, ভাত খাবো। এছাড়া চাল দিয়ে জানো তো আরো অনেক কিছু হয়। হ্যাঁ, পিঠা, পায়েস, অনেক কিছু কিন্তু হয়। ধানের ব্যবহার অনেক কিছু। মুড়ি, গম থেকে আমাদের কি তৈরি হয়? আটা তৈরি হয়, জানো। এবং সেই আটা, ময়দা দিয়ে আমরা কি করি? বিভিন্ন ধরনের কেক বলো, পাউরুটি বলো, রুটি বলো, অনেক কিছু বানাই, অনেক সুস্বাদুকর খাবার বানাই। ভুট্টার একটা মজার খাবার আছে। ভুট্টার থেকে খই তৈরি হয়, যেটাকে আমরা কি বলি? পপকর্ন বলে থাকি। হ্যাঁ, খই বা পপকর্ন বলে থাকে। এগুলো বিভিন্ন ধরনের ভুট্টার আরো বেশ কিছু কাজ আছে। এবং দেখো আখ আমাদের কি হয়? আখ থেকে আমাদের চিনি তৈরি করা হয়। এবং এই যে চিনি, এই চিনিটা কিন্তু আমাদের বাঙালিদের হচ্ছে কি, যে কোনো মিষ্টান্ন জাতীয় খাবার তৈরি করতে এই চিনিটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এখান থেকে যে গাছগুলো তৈরি হয় সেখান থেকে কিন্তু বিভিন্ন অ্যালকোহল তৈরি করা হয়। ঠিক আছে। বার্লিটাও কিন্তু, বার্লি থেকে তোমার আটা তৈরি করা হয় এবং এটা বাচ্চাদের খাওয়ানো হয়। বিভিন্ন খাবারের উপাদানগুলোকে ঘন করার জন্য ব্যবহার করা হয়। জব থেকে ছাতু তৈরি করা হয়। ছাতু মানে হচ্ছে একেবারে ময়দার মতন গুঁড়া করে। আর বাঁশের কথা তো কি বলবো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁশের অনেক ব্যবহার। বাঁশ দিয়ে
দিয়ে আমাদের কি হয়, বিভিন্ন ফার্নিচার তৈরি করা হয়, ঠিক আছে। আর দেখো বিভিন্ন প্রকার ঘাস, ঘাস কিন্তু এই যে ঘাস, এই ছোট বড় বিভিন্ন রকমের ঘাস আছে, এবং বাঁশ কিন্তু সবচেয়ে বড় ঘাস, তোমরা এটা মাথায় রাখবা। বিভিন্ন ঘাস কি করা হয় বলো তো, বিভিন্ন ঘাস পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, এবং কিছু কিছু ঘাস আছে বেশ সুঘ্রাণযুক্ত, যেমন লেমন গ্রাস, যেটা আমাদের স্যুপ তৈরিতে খুবই জনপ্রিয়। এবং এই যে খাবার, এই যে গাছগুলোর কথা বললাম, এই যে শস্যগুলোর কথা বললাম, এগুলো কিন্তু শুধু মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তা না, এগুলো বিভিন্ন গবাদি পশুর খাবার হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে, যেমন ধানের গাছ, গমের গাছ, ভুট্টার গাছ, আখের গাছ, বার্লির গাছ, জবের গাছ, হ্যাঁ, এই যে বিভিন্ন ঘাস সবগুলো গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা এগুলোর খাদ্য হিসেবে কি হচ্ছে, ব্যবহৃত হচ্ছে। তার মানে এটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, শুধুমাত্র মানুষের প্রাণ বাঁচাচ্ছে না, বিভিন্ন প্রাণীরও কিন্তু এগুলো খাদ্যের একটা উৎস। তাহলে আশা করছি এই প্রশ্নটা ফাটাই লিখবা, প্রশ্ন দেখবা টাস টাস করে লিখতে শুরু করবা ইনশাআল্লাহ। এরপরে দেখো আমাদের যে প্রশ্নটা এসেছে, উদ্দীপকের গ্রুপ কিউ এবং আর এর কোনটি অধিকতর উন্নত ব্যাখ্যা করো। এখানে উদ্দীপকের গ্রুপ কিউ, এখানে বলতে আমরা কি বুঝাচ্ছি, এটা বলতে আমরা বুঝাচ্ছি নগ্ন বীজি উদ্ভিদের গোত্রের কথা বলা হয়েছে, এবং আর এইটাকে আমরা বুঝাচ্ছি এটা আবৃত বীজি উদ্ভিদের কথা বলা হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপু, তাহলে কোনটা উন্নত, কোনটা অধিকতর উন্নত? অবভিয়াসলি আবৃতবীজী উদ্ভিদ অনেক বেশি উন্নত। হ্যাঁ, আবৃতবীজী উদ্ভিদ অনেক বেশি উন্নত। ব্যাখ্যা করো। এখন তোমাকে কি করতে হবে, এই দুইটার মধ্যে তুলনা করতে হবে, মানে আবৃতবীজী উদ্ভিদে কি কি আছে যা নগ্নবীজী উদ্ভিদে নাই, এবং এই উদ্ভিদের সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো তাকে কি করে ফেলছে, ইউনিক করে ফেলছে। এখন আমরা সেই জিনিসটা পড়বো। তাহলে এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য। তাহলে আমরা চলে যাই, এটা কিন্তু ভাই খুব মনোযোগ সহকারে শুনবা, নগ্নবীজী এবং আবৃতবীজী। তার আগে আমরা একটু খেয়াল করি যে নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদ আসলে কাকে বলা হয়। দেখো ভালো করে খেয়াল করো, মনে করো আমি এটা আঁকালাম একটা তোমার উদ্ভিদের স্ত্রীস্তবকের অংশ, এই অংশটা হচ্ছে গর্ভাশয়, ভালো করে বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, এটা গর্ভাশয়, ওকে, এটা গর্ভাশয়। এই গর্ভাশয়টা কিসে পরিণত হবে, ফলে পরিণত হবে। এবং এই যে গর্ভাশয়ের ভেতরে যে ডিম্বকটা থাকবে এটা হচ্ছে ডিম্বক, এই ডিম্বকটা কি কিসে পরিণত হবে, বীজে পরিণত হবে। তাহলে যদি আমি এই গর্ভাশয়টাকে একটা ফলের কথা কল্পনা করি, এখন আমের সিজন, আমাদের এখানে আমের প্রচুর চাহিদা এবং আমের প্রচুর উৎপাদন, তাই আম দিয়ে দেখাচ্ছি। এটা মনে করো ফলে পরিণত হয়েছে, এবং এইটা মনে করো কিসে পরিণত হয়েছে, বীজে পরিণত হয়েছে। তাহলে এখন ফলের ভেতর বীজ যেহেতু সুরক্ষিত অবস্থায় আছে, তাই এটা কিন্তু আবৃতবীজী উদ্ভিদ। কিন্তু যদি কোনো উদ্ভিদের শুধুমাত্র ডিম্বক থাকে, তাহলে কিন্তু সেই ডিম্বকটাই বীজে পরিণত হয়ে যাবে, এবং গর্ভাশয় যেহেতু নাই, তাই তাকে আবৃত করার মতন কিছু নাই, তখন তাকে আমরা কি বলবো, নগ্নবীজী উদ্ভিদ বলবো। তাহলে আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে ফার্স্ট কথা আমরা কি বলবো, ফার্স্ট কথাটা অবশ্যই আমরা বলবো সংজ্ঞা। অনেক স্টুডেন্ট যেটা ভুল করে, প্রথমে অন্য কিছু দিয়ে শুরু করে, না তুমি আগে সংজ্ঞা দিবা। যে সকল উদ্ভিদের বীজ নগ্ন থাকে তাকে আমরা নগ্নবীজী উদ্ভিদ বলবো, যে সকল উদ্ভিদের বীজ ফলের ভেতর আবৃত থাকে তাকে আমরা আবৃতবীজী উদ্ভিদ বলবো। হ্যাঁ, যেহেতু আমরা একটু আগে পড়লাম এদের গর্ভাশয় থাকে না, এদের তাহলে কি নেই, গর্ভাশয় নিয়ে এখন আমরা কথা বলবো। এদের গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল হয় না, কিন্তু এদের গর্ভাশয় আছে তাই এদের কি হয়, ফল হয়। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্টে আমরা চলে আসবো। দেখো এদের গর্ভাশয় নেই কিন্তু ডিম্বকটা ঠিকই আছে, হ্যাঁ, এবং ডিম্বকটা কি অবস্থায় থাকে, নগ্ন, যার কারণে কিন্তু এদের কি হয়, এই যে ডিম্বকটা নগ্ন আছে, যার কারণে ডিম্বকটা বীজে পরিণত হয়, এবং আমরা নগ্ন অবস্থায় সেটাকে দেখতে পাই। সেটাকে কি করতে পারি, সেটাকে দেখতে পারি। এই যে আমাদের এই রকম এক ধরনের বর্ণনা দেওয়া আছে, এই যে নগ্নবীজী উদ্ভিদের এটা হচ্ছে বীজ, এটা হচ্ছে বীজ, বীজ নগ্ন অবস্থায় তুমি দেখতে পাচ্ছ, নগ্ন অবস্থায় দেখতে পাচ্ছ। তাহলে এখানে শুধু কি থাকবে, ডিম্বক থাকবে, এবং ডিম্বক নগ্ন, ডিম্বকটা বীজে পরিণত হবে, তাই বীজটাও নগ্ন অবস্থায় থাকবে। কিন্তু দেখো আমরা আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে একটু আগে কি পড়ে ফেলেছি বলতো, একটু আগেই এইটা
পড়ে ফেললাম যে এখানে কি থাকবে, গর্ভাশয় থাকবে। এইটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয় থাকবে এবং গর্ভাশয়ের ভেতরে তোমার কি থাকবে, ডিম্বক থাকবে। এই যে ডিম্বক আমরা দেখছি, এই ডিম্বকটা কিসে পরিণত হবে, বীজে পরিণত হবে। আর গর্ভাশয়টা কিসে পরিণত হবে, ফলে। আর ডিম্বকটা বীজে, তাই অবশ্যই কি হবে, বীজটা সুন্দর আবৃত থাকবে এবং ডিম্বকটা আবৃত থাকবে। ডিম্বক আবৃত, তাই ডিম্বকটা বীজে পরিণত, তাই বীজটাও আবৃত। কার দ্বারা আবৃত আছে, ফল দ্বারা আবৃত আছে। তাহলে আশা করছি তোমরা বিষয়টা খুব ভালো করে বুঝতে পেরেছো। তারপরে ফলের বিষয়টা আমরা এখন বলবো। এদের যেহেতু গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল হয় না, কিন্তু এদের গর্ভাশয় আছে তাই অবশ্যই ফল হবে, ফল অবশ্যই হবে, অবশ্যই হবে। এদের একটা প্রাচীনতম বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আর্কিগোনিয়াম, সেটা হচ্ছে আর্কিগোনিয়াম। ভালো করে খেয়াল করবো, আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম, আর্কিগোনিয়াম এদের একটা আদি বৈশিষ্ট্য হচ্ছে আর্কিগোনিয়াম। এই আর্কিগোনিয়ামটা হচ্ছে এই ডিম্বকের ভেতরে থাকবে। হ্যাঁ, এটা একটা বিশেষ স্ত্রীজনন অঙ্গ যার মধ্যে ডিম্বাণু থাকে। এটা আদিতম বৈশিষ্ট্য, আদিতম বৈশিষ্ট্য, আদিতম বৈশিষ্ট্য। কিন্তু এদের ক্ষেত্রে সেই আর্কিগোনিয়াম নেই, কারণ আবৃতবীজী উদ্ভিদ যারা তারা অনেক উন্নত, তাই তাদের এই বৈশিষ্ট্যটা নেই। ভালো করে খেয়াল করে, এই যে নগ্নবীজী উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে আমরা এই যে দেখতে পাচ্ছি ডিম্বক, এই ডিম্বকের কিনারায় ছোট ছোট রন্ধ্র থাকে এবং এই রন্ধ্র দিয়ে কিন্তু তোমার কি বাতাসের মাধ্যমে রেণুটা গিয়ে এর ভেতরে যেতে যেতে কিসে পরিণত হবে, পুংগ্যামিটে পরিণত হবে। ঠিক আছে, কিন্তু এদের ক্ষেত্রে তোমার পরাগরেণু পতিত হবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে পরাগরেণুটা পতিত হবে, এই জায়গাটার নাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই জায়গাটার নাম হচ্ছে বলো তো কি, এই জায়গাটার নাম হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। তাহলে আবৃতবীজী উদ্ভিদের গর্ভমুণ্ডে পরাগরেণু পতিত হয়, আর এদের ডিম্বকে যে ছিদ্র থাকে সেই অংশটা দিয়ে পরাগরেণু কি হয়, মানে রেণুটা কি হয়, রেণুটা প্রবেশ করে। এখন আমরা কি বলবো, 6 নাম্বার পয়েন্টে আমরা আর কি উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে এরা যেহেতু অনুন্নত, এই জন্য এদের যে জাইলেম আছে, হ্যাঁ ভালো করে শুনবা, এদের জাইলেমে কোনো ভেসেল থাকবে না, এদের জাইলেমে কোনো ভেসেল থাকবে না, এবং ফ্লোয়েম, এদের যে ফ্লোয়েম সেই ফ্লোয়েমে কিন্তু কোনো সঙ্গী কোষ থাকবে না। কি থাকবে না, কোনো সঙ্গী কোষ থাকবে না। কিন্তু এরা যেহেতু উন্নত আবৃতবীজী উদ্ভিদ, তাই এদের ক্ষেত্রে জাইলেমে ফ্লোয়েম যতগুলো উপাদান আছে সবগুলোই সম্পূর্ণ হবে। এই যে নগ্নবীজী উদ্ভিদ, এই নগ্নবীজী উদ্ভিদের আরো বেশ কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা এখন একটু উপরের দিকে অ্যাড করছি। বৈশিষ্ট্যের মধ্যে এরা কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। হ্যাঁ, এরা সচরাচর আমরা জানি যে বহু বর্ষজীবী, মানে অনেক বছর পর্যন্ত বাঁচে, এবং এদের কাণ্ডটা বেশ কাষ্ঠল হয়, ছোট হতে পারে আবার বড়ও হতে পারে। কিন্তু আবৃতবীজী উদ্ভিদ সবসময় হচ্ছে 1 বর্ষজীবী হয়, 1 বর্ষজীবী হতে পারে, 2 বর্ষজীবী হতে পারে, অথবা বহু বর্ষজীবী হতে পারে। এবং এদের মধ্যে কেউ আছে অনেক বেশি কাষ্ঠল, অনেক বড়, আবার কেউ আছে অনেক ছোট, বিরুদ, অকাষ্ঠল। দেখো আমরা কিন্তু বেশ কিছু পার্থক্য পড়ে ফেলেছি। তারপরে দেখো আমরা আর কি এখান থেকে পড়তে পারি। এদের পরাগায়নের মাধ্যম, এদের যে পরাগায়নের মাধ্যম কিন্তু সর্বদাই বায়ু, বাতাসের মাধ্যমে উড়ে এসে এই যে ডিম্বকরন্ধ্রের ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করবে। কিন্তু আবৃতবীজী উদ্ভিদের কিন্তু পরাগায়নের মাধ্যমটা কি হতে পারে, বাতাস হতে পারে, হ্যাঁ, তারপরে পাখি হতে পারে, মানে পতঙ্গ হতে পারে, বাতাস হতে পারে, পানি হতে পারে, হ্যাঁ, বিভিন্ন বড় বড় প্রাণী হতে পারে। হ্যাঁ, বুঝতে পারছো বিষয়টা। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ যেটা আমরা না পড়লেই নয়, সেটা হচ্ছে নিষেক বা দ্বিনিষেক। এদের কিন্তু খেয়াল করবা, এদের ক্ষেত্রে তোমার এদের যে নিষেক আছে সেই নিষেকের পূর্বেই, হ্যাঁ, এদের নিষেকের পূর্বেই তোমার কি গঠিত হয় বলতে পারবা? নিষেকের পূর্বেই তোমার যে জিনিসটা গঠিত হয় সেটা হচ্ছে শ্বাস। নিষেকের পূর্বে শ্বাস বা এন্ডোস্পার্ম গঠিত হয়, যার কারণে এই শ্বাস বা এন্ডোস্পার্ম সর্বদাই
হ্যাপ্লয়েড, মানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n বিশিষ্ট, কিন্তু এদের নিষেকের পরে মানে এদের দ্বিনিষেক হয়, এদের দ্বিনিষেক হয়, এবং এই দ্বিনিষেকের ফলে ভালো করে খেয়াল করবে, দ্বিনিষেকের ফলে এদের শ্বাস তৈরি হয়। তাই শ্বাস যেটাকে আমরা শস্য বলি, সেই শস্যটা হচ্ছে 3n মানে ট্রিপ্লয়েড। এইটা কিন্তু অনেক বেশি পরীক্ষাতে আসে। এখন দ্বিনিষেক কি এটা যদি তুমি না জানো, এটা আমরা সামনের যে 1, 2 পড়াবো তখন ইনশাআল্লাহ পেয়ে যাবা। আমাদের 1 এবং 2 এর উপরে আমরা একটা ক্লাস নিব, ওই ক্লাসটাও আমাদের একদিনেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিনে আমরা ক্লাস করে আমরা দেখা যাচ্ছে ওইখান থেকে একদিনের 1 ঘন্টার একটা আমরা ক্লাস করব ইনশাআল্লাহ, এবং ওইখান থেকে আমরা 1 এবং 2 যতগুলো প্রশ্ন আসতে পারে খুব সুন্দর করে সাজায় দিব, এবং ওইখান থেকে আমাদের তো 5 সেট কমন পেতে হবে, তাই না? 5 সেটে যদি আমাদের এই প্রশ্নগুলো থাকে তাহলে আমাদের কত হচ্ছে, আমাদের 15 মার্কস, ওখান থেকে আমাদের 15 মার্কস চলে আসবে। তার মানে আমরা আমাদের টার্গেট হচ্ছে আমাদের 50-এর মধ্যে 50। তুমি কি একটু খেয়াল করে দেখো, তুমি 2 বছরে যেটা পারোনি, আমি ইনশাআল্লাহ আয়েশা আপু তোমাকে 30 মিনিট বা তোমাকে 40 মিনিটের মধ্যে সেটা ইনশাআল্লাহ আয়ত্ত করে দিব। তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমার ক্লাসটা দেখো, তুমি শুধু আমার কথাগুলো একটু সুন্দর করে শোনো, তুমি শুধু এই বিষয়গুলো বিশ্বাস করে একটু পড়ো, দেখো ইনশাআল্লাহ তুমি অবশ্যই পারবা। এখন আর হতাশ হওয়ার কোনো সময় নাই। এখন কি করতে হবে, এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে, এবং আমি জানি এই ক্লাসগুলো করলে বিগত 2 বছরে তুমি যা করতে পারোনি, এই 1 ঘন্টার এই 30 মিনিটের ক্লাস তোমার পুরো প্রস্তুতিটাকে সুন্দর পারফেক্ট করে দিবে আর কি, ঠিক আছে? তাহলে ইতিমধ্যে কিন্তু আমাদের পার্থক্য কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা বুঝতে পারছি যে আবৃতবীজী বেশি উন্নত। তাহলে আমরা আবৃতবীজী আর নগ্নবীজী উদ্ভিদ সম্পর্কে পার্থক্য যদি আসে, তুলনা যদি আসে, তাহলে অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আমাদের এই প্রশ্নের সেটটা কমপ্লিট। তাহলে আমরা এখন পরের প্রশ্নে যাই, দেখি পরের প্রশ্নে আমাদের কি বলছে। তাহলে এখন আমরা কি পড়বো বলো তো? এখন আমরা পড়বো 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন দেখি আমরা কি পাচ্ছি। 1 এবং 2 কিন্তু এখান থেকে আসছে, এবং প্রশ্নটা সহজ, পরবর্তীতে আমি ইনশাল্লাহ বুঝাই দিব, যেহেতু 3 এবং 4 নিয়ে আমরা কাজ করছি। 3-এ কি বলছে, উদ্দীপকের চিত্র এ যে গোত্রের প্রতিনিধিত্ব করে তার শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। তাহলে এ আসলে কোন গোত্রকে প্রতিনিধিত্ব করছে? এ যে গোত্রকে প্রতিনিধিত্ব করছে, আগে আমাদের সেই গোত্রটার নাম জানতে হবে। পোয়েসি, এটা হচ্ছে পোয়েসি গোত্রকে শনাক্ত, মানে পোয়েসি গোত্রকে তারা উল্লেখ করছে আর কি। এবং উদ্দীপকে নির্দেশিত গোত্র দুটি তুলনা করো, এবং এইটার পাতা দেখেই তুমি বুঝতে পারছো জবার পাতা, তার মানে এইটা হচ্ছে মালভেসি। তাহলে আমরা 3 নাম্বার প্রশ্নটাতে চলে যাই। উদ্দীপকের চিত্র এ যে গোত্রের প্রতিনিধিত্ব করে তার শনাক্তকারী বৈশিষ্ট্য, মানে পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য। আমাকে কেউ বলতে পারবা পোয়েসি গোত্রের বৈশিষ্ট্যগুলো তোমাদের মনে আছে কি না? দেখো, আমরা যদি পোয়েসি গোত্রের গাছের কথা কল্পনা করি, তাহলে আমরা গাছগুলোর, এগুলো হচ্ছে বিভিন্ন কি দেখতে পাবো, বিভিন্ন গাছগুলোর পর্ব দেখতে পাবো। এগুলো হচ্ছে পর্ব, এগুলো হচ্ছে পর্ব, এগুলো হচ্ছে পর্ব, এগুলো পর্ব, এগুলো পর্ব, এখান থেকে পাতা গজাবে, এবং এই পর্বের মাঝের অংশটা হচ্ছে মধ্য পর্ব। তাহলে ফার্স্টে আমরা বৈশিষ্ট্য লিখব কাণ্ড সম্পর্কে। কাণ্ডটা হচ্ছে ফাঁপা, বাঁশ টাস করে না, ফাঁপা। তাহলে এদের কাণ্ডটা হচ্ছে নলের মতন এবং ফাঁপা, ভেতরটা ফাঁপা। তাহলে প্রথমে আমরা কাণ্ড নিয়ে কথা বলবো, কাণ্ড নিয়ে একেবারে কাণ্ড করে ফেলবো, বুঝছো? তাহলে প্রথমে আমরা কাণ্ড নিয়ে কথা বলবো, কাণ্ডের বৈশিষ্ট্য, এবং এদের কি আছে, পর্ব মধ্য পর্ব আছে, মানে বোঝা যায় সব গাছেরই পর্ব মধ্য পর্ব থাকে, কিন্তু এদের খুব ভালো বোঝা যায় পর্ব মধ্য পর্ব, এটা খুবই আমরা ভালো বুঝতে পারি। এবং পর্ব মধ্য পর্ব থেকে পাতা বের হয়, পাতা একটা একটা করে বের হয়, পাতা একটা করে বের হয়, এবং এই যে পাতা, সেই পাতাটা হচ্ছে সরল। তাহলে এদের পাতা কেমন বলতো? পাতা হচ্ছে সরল, একটা করে পাতা বের হয়। এবং পাতার যে মূল এটা কিন্তু এই কাণ্ডের সাথে সুন্দর করে বেষ্টিত করে থাকে, এবং এদের পাতায় আমরা যে জিনিসটা দেখতে পাই একটু উপবৃদ্ধি, এটা হচ্ছে লিগিউল। তাহলে পাতায় লিগিউল আছে, পাতায় কি আছে, লিগিউল আছে। এবং এরপরে আমরা যে বৈশিষ্ট্যটা দিব, এদের যদি ফুল হয়, অবশ্যই ফুল হয়, সেই ফুলের যে গর্ভমুণ্ড, এই যে গর্ভমুণ্ড দ্বিবিভক্ত,
দ্বিবিভক্ত এবং এত সুন্দর, দেখো একেবারে কিসের মতন বলো তো, পাখির পালকের মতন। এবং যদি আমরা পুংস্তবকের কথা কল্পনা করি, পুংকেশর, তাহলে আমরা পুংকেশরের মুখটা এরকম দেখতে পাবো, মানে পুংকেশরের মুখটা হচ্ছে কি সর্বমুখ, এটা হচ্ছে পুংকেশর, পুংকেশরের মুখ তাহলে আমরা কি বলবো, সর্বমুখ। আমরা যদি এদের অমরা বিন্যাস দেখি তাহলে অমরা বিন্যাস, অমরাটা গর্ভাশয়ের নিচের দিক থেকে তৈরি হবে, এটা হচ্ছে অমরা বিন্যাস, এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং মূলীয় অমরা বিন্যাস একটাই প্রকোষ্ঠ থাকবে এবং মূলীয় গোড়া থেকে তৈরি হবে, তাই এটাকে আমরা কি বলবো, মূলীয়। এবং এদের ফল হচ্ছে ক্যারিওপসিস, ফল, এদের যে ফল সেটা হচ্ছে ক্যারিওপসিস, ক্যারিওপসিস, যেমন ধান, গম, ভুট্টা এগুলো। তাহলে আমি আবার ছোট্ট করে একটু বলি, তাহলে আমরা পোয়েসি গোত্রের কি কি শনাক্তকারী বৈশিষ্ট্য পেয়েছি। পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, প্রথমেই আমরা কাণ্ড লিখব। কাণ্ড কি বলতো, নলাকার এবং ভেতরটা ফাঁপা, পর্ব মধ্য পর্ব রয়েছে এবং পর্ব থেকে পাতা গজায়, পাতা একটা করে গজায়, তাই সরল। এবং পাতার যে মূল সেটা কাণ্ডের সাথে বেষ্টিত এবং একটা উপবৃদ্ধি বের হবে গোড়া থেকে, এটাকে আমরা কি বলছি, লিগিউল বলছি। এদের যে স্টিফুল আছে, এদের যে স্টিফুল, এই ফুলটা কিন্তু স্পাইকলেট, স্পাইকলেট, তোমরা কি জানো যে স্পাইকলেট ফুলের কেমন ধরনের পিকচার হয়, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। আমরা যখন পরবর্তীতে 1 এবং 2 পড়বো তখন একটু দেখায় দিব, ওইটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমি আর আঁকালাম না, খুবই সহজ। তাহলে এদের যে ফুল আছে সেই ফুলটা পুষ্পমঞ্জুরিটা কেমন, স্পাইকলেট। এবং এদের ফুলে কিন্তু লেমা আছে, এদের ফুলে প্যালিয়া আছে, হ্যাঁ, এই জিনিসগুলো একটু পড়তে হবে। স্ত্রীস্তবকের গর্ভমুণ্ড দেখো দুই ভাবে বিভক্ত হয়ে গেছে, পাখির পালকের মতন। এবং পুংস্তবকের যে পুংকেশর সেটার মাথা কেমন বলতো, সর্বমুখ। এবং এই যে অমরা তৈরি হয়েছে গর্ভাশয় থেকে, নিচের দিক থেকে তৈরি হয়েছে, অমরা বিন্যাস মূলীয় এবং একটাই শুধু প্রকোষ্ঠ রয়েছে। কয়টা প্রকোষ্ঠ রয়েছে, একটাই। তাহলে এখন 4 নাম্বার প্রশ্নটা আমরা এখন পড়বো, আশা করছি 3 নাম্বার প্রশ্ন তোমরা খুব ভালো বুঝতে পারছো আর জীবনও ভুল হবে না, আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। উদ্দীপকের নির্দেশিত গোত্র দুটি তুলনা করো, মানে পোয়েসি এবং মালভেসির গোত্র দুইটার এখন আমরা তুলনা করব। তুলনাটা আসলে আমরা কিভাবে করব, এটা হচ্ছে পোয়েসি এবং এটা হচ্ছে মালভেসি, এটা কিন্তু এখনই মালভেসি এখনই মুখস্থ হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডটা 5 মিনিটের মধ্যে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা দিতে পারি, সেই প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে বীজপত্র দিতে পারি। পোয়েসির ক্ষেত্রে বীজপত্রের সংখ্যা কয়টা থাকবে, অবশ্যই একটা থাকবে, কারণ এরা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ গোত্রকে হাইলাইট করছে। আর মালভেসির ক্ষেত্রে এরা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র, দ্বিবীজপত্রী, যাদের 2টা বীজপত্র থাকে তাদের দ্বিবীজপত্রী বলা হয়, আর যাদের একটা বীজপত্র থাকে বীজে তাদেরকে একবীজপত্রী উদ্ভিদ বলা হয়। তাহলে পোয়েসি হচ্ছে একবীজপত্রী গোত্র আর মালভেসি হচ্ছে দ্বিবীজপত্রী গোত্র। তারপরে আমরা মূলে চলে যেতে পারি সরাসরি। এদের যে মূল অবশ্যই একবীজপত্রী উদ্ভিদের মূলকে হাইলাইট করবে, মূলটা হবে গুচ্ছ মূল, অনেকগুলো চিকন চিকন মূল একসাথে অবস্থান করবে, কিন্তু এদের মূলটা হবে প্রধান মূল এবং পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখার সৃষ্টি হবে। তারপর আমরা খুব সহজেই এখানে পাতার শিরাবিন্যাসে যেতে পারি, সেটা হচ্ছে পাতার শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল, কিন্তু এদের যে পাতার শিরাবিন্যাস, এই পাতার শিরাবিন্যাসটা কেমন হবে বলতে পারবা, পাতার শিরাবিন্যাসটা হচ্ছে জালের মতন ছড়িয়ে ছিটিয়ে থাকবে, হ্যাঁ, মানে পাতার শিরাবিন্যাসটা হচ্ছে জালি কাকার, পাতার শিরাবিন্যাসটা হচ্ছে জালি কাকার। তাহলে আমরা এই 3টা বৈশিষ্ট্য পেয়েছি, আমরা আরো বেশ কিছু বৈশিষ্ট্য নিব। আমাদের এখানে যে কাণ্ডটা আমরা দেখতে পাচ্ছি, কাণ্ড দেখতে পাচ্ছি, সেই কাণ্ডটা কিন্তু কি হবে, নলাকার হবে এবং ফাঁপা হবে, কিন্তু এদের কাণ্ডটা কিন্তু নিরেট হবে, নিরেট মানে ভরাট, এবং কাণ্ডে ছোট ছোট রোমের মতন দেখা যাবে, যা অনেকটা হচ্ছে যেগুলো হাত দিলে কিন্তু রোমগুলো হাতের সাথে লেগে গেলে চুলকায়, হ্যাঁ, বা জ্বলে। এবং এদের যে বিভিন্ন ফল বা মানে বিভিন্ন পার্ট অংশ, এই অংশগুলো হবে একটু পিচ্ছিল্য জাতীয়, কারণ এখানে মিউকাস থাকবে, বুঝছো, মিউকাস থাকবে। এদের যে পাতা আছে, খেয়াল করবা, এদের যে পাতাটা কিন্তু সরল এবং পাতার শিরাবিন্যাস সমান্তরাল এবং কোনো উপপত্র নেই, বাট এদের পাতায় উপপত্র আছে। যদি আমি পাতার কথা কল্পনা করি তাহলে এই দিক থেকে দেখা যাচ্ছে গোড়া থেকে যে পত্রটা বের হবে সেটা হচ্ছে উপপত্র, এই
অংশটা, এটা হচ্ছে উপপত্র। উপপত্র হচ্ছে দুই পাশে থাকবে এবং সব সময় মুক্ত, এদের কিন্তু কোনো উপপত্র থাকবে না। ভাই ভালো করে পড়তে হবে, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো, তোমার এক্ষুনি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এদের যে ফুল হয় পুষ্পমঞ্জরি, এদের যে পুষ্পমঞ্জরি সেটা হচ্ছে স্পাইকলেট, এদের পুষ্পমঞ্জরি হচ্ছে স্পাইকলেট, স্পাইকলেট। এবং এই স্পাইকলেট মানে হচ্ছে এদের ফুলের লেমা আছে, প্যালিয়া আছে, মানে পুষ্পমঞ্জরিতে মঞ্জুরি পত্র আছে, উপমঞ্জুরি পত্র আছে, হ্যাঁ পুষ্পপুট আছে, পড়তে হবে। আর এদের হচ্ছে তোমার সাইমোস, পুষ্প বিন্যাসটা হচ্ছে পুষ্প বিন্যাসটা হচ্ছে সাইমোস, পুষ্প মঞ্জুরিটা হচ্ছে সাইমোস। এবং এদের ফুল, এদের যে ফুল, এদের ফুলটা হচ্ছে, এদের কিন্তু ফুল তোমার একটা হবে, হ্যাঁ এদের ফুলটা হচ্ছে একটা হবে, একক ফুল, এদের একক ফুল হবে। কিন্তু এদের ফুল কি হতে পারে, এদের ফুল হচ্ছে থোকায় থোকায় হবে, এদের ফুলটা থোকায় থোকায় হবে। এই যে ফুলগুলো থোকায় থোকায় সুন্দর গুচ্ছে হচ্ছে, ফুলগুলো গুচ্ছে হচ্ছে, ছোট বড় ফুল এরকম গুচ্ছে হবে। ওকে, যেমন ধানে দেখছো তো অনেকগুলো একসাথে অবস্থান করে। আচ্ছা, আরও বেশ কিছু পয়েন্ট কিন্তু আছে। এদের যে তোমার স্ত্রীস্তবক, এদের যে স্ত্রীস্তবক ভালো করে খেয়াল করো, স্ত্রীস্তবকের যে গর্ভমুণ্ড সেটা দ্বিভাবে বিভক্ত এবং পাখির পালকের মতন, দেখো দেখে বোঝা যাচ্ছে তো পাখির পালকের মতন, কিন্তু এদের পাখির পালকের মতন না, এদের গর্ভমুণ্ডটা এরকমভাবে 5টা প্রকোষ্ঠে বিভক্ত, হ্যাঁ 5টা ভাগে বিভক্ত, গর্ভমুণ্ড মানে 5টা ভাগে এদের বিভক্ত হবে। এদের তোমার অমরা, অমরাটা তৈরি হবে গর্ভাশয়ের নিচের দিক থেকে, তাই অমরা বিন্যাস মূলীয়, কিন্তু এদের অমরা বিন্যাস হচ্ছে অক্ষ বরাবর হয়, তাই এদের অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয়। এবং কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং এদের অমরা বিন্যাস হচ্ছে মূলীয় এবং 1 প্রকোষ্ঠ বিশিষ্ট, 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। দেখো একটু খেয়াল করে, এদের যে ফল, এদের যে ফল সেই ফলটা হচ্ছে ক্যারি অফ সিস, এদের ফলটা হচ্ছে ক্যারি অফ সিস, ক্যারি অফ সিস, ক্যারি অফ সিস, যেমন ধান। আর এদের যে ফল সেই ফলটা হচ্ছে বেরি, এদের ফলটা হচ্ছে বেরি। এছাড়া আরও 2-1টা পয়েন্ট দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমাদের মালভেসি এবং পোয়েসি গোত্রের মধ্যে পার্থক্য। আমরা আরও একটা পার্থক্য উল্লেখ করব, যেটা উল্লেখ করলেই আসলে নয়, সেটা হচ্ছে পুংকেশরের বিন্যাস। এদের যে পুংকেশরটা আমরা আঁকাবো সেই পুংকেশরের মাথাটা হচ্ছে সর্বমুখ, কিন্তু এদের যে পুংকেশরটা আমরা দেখব ভালো করে খেয়াল করবা, সেই পুংকেশরটা হচ্ছে বৃক্কের মতন, হ্যাঁ বৃক্কের মতন। এবং পুংকেশর থেকে যে পরাগ রেণুগুলো, পরাগধানীর থেকে যে পরাগ রেণুগুলো বের হবে সেটা হবে কণ্টকিত, সেটা হবে কণ্টকিত। তাহলে এই তো এগুলো হচ্ছে আমাদের মূল পার্থক্য, মূল পার্থক্য। তাহলে আশা করছি তোমরা খুব ভালো বুঝতে পেরেছো, এই প্রশ্নে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখন 3 নাম্বার একটা প্রশ্ন আমরা দেখি তো এটাতে কি বলেছে। 3 নাম্বারে আমাদের উদ্দীপক দেওয়া আছে, এ সবীজি বীজ ফল দ্বারা আবৃত, আর 2 নাম্বার সবীজি কিন্তু বীজ উন্মুক্ত। নিঃসন্দেহে বুঝতে পারছো এটা আবৃত বীজি উদ্ভিদ আর এটা নগ্ন বীজি উদ্ভিদ। তাহলে এখানে কি বলছে, গ নাম্বারে উদ্দীপকের বি গ্রুপের বৈশিষ্ট্য লিখো। মজার বিষয় হচ্ছে বীজ উন্মুক্ত মানে এটার কথা বলা হচ্ছে নগ্ন বীজি উদ্ভিদের বৈশিষ্ট্য। মজার কথা হচ্ছে আমরা কিন্তু এটা ইতিমধ্যে পড়ে ফেলেছি, প্রথম সেটেই পড়ে ফেলেছি, নগ্ন বীজি আবৃত বীজি উদ্ভিদের যে তুলনা পার্থক্য পড়লাম তখনই পড়ে ফেলেছি। এবং 4 নম্বরে কি বলছে, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে উদ্দীপকে উল্লেখিত কোন গ্রুপের উদ্ভিদসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই আমরা জানি যে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে আবৃতবীজী উদ্ভিদ বেশি ভূমিকা পালন করে। অবশ্যই বেশি না, মানে ওটাই ভূমিকা পালন করে। আবৃতবীজী উদ্ভিদ মানে হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। আর আমাদের বইয়ে একবীজপত্রী দ্বিবীজপত্রী থেকে একটু আগে আমরা পড়েছি, আমরা কি পড়েছি, আমরা পড়েছি পোয়েসি পড়েছি। এবং আমরা আর কি পড়েছি, আমরা পড়েছি পোয়েসি এবং মালভেসি। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে পোয়েসির গুরুত্বটা পড়ে ফেলেছি, যেমন ধানের কথা বলেছি, গমের কথা, ভুট্টার কথা বলেছি না একটু আগে, জব বলেছি, বার্লি বলেছি, বিভিন্ন ঘাসের কথা বলেছি, বাঁশের কথা বলেছি, সেগুলোর গুরুত্ব আমরা এখানে লিখবো। মানে এটা খাবারের ক্ষেত্রে আমাদের জীবন বাঁচানোর জন্য এই গোত্রটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, আর এটা আবৃতবীজী উদ্ভিদের মধ্যে রয়েছে। এবং মালভেসির ক্ষেত্রেও কিন্তু
এই গোত্রটা গুরুত্বপূর্ণ আছে, কারণ এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের খাবার পাই, জবা ফুল পাই, যে ফুলটা থেকে বিভিন্ন ঔষধ তৈরি করা হয়। জবা ফুলের কথা আমরা একটু হাইলাইট করব। তারপর আমরা কি পড়বো, আমরা পড়বো তোমার ঢেঁড়স। ঢেঁড়সটা খুব ভালো এক ধরনের খাবার, জানো যে ডায়াবেটিস হলে ঢেঁড়স খেলে এটা কিন্তু অনেকটাই তোমার সুগারটাকে কন্ট্রোল করে। এখানে অনেক ফাইবার আছে, কোষ্ঠকাঠিন্যতা আমাদের দূর করে, স্নায়বিক দুর্বলতা দূর করে। এবং এইখানে আমাদের বিভিন্ন তুলার কথা বলা হয়েছে, এবং তুলা যে কতটা গুরুত্বপূর্ণ তোমরা তো জানো। তুলা থেকেই কিন্তু সুতা হয়, সুতা থেকেই কিন্তু আমাদের কি হয়, বস্ত্র হয়। এছাড়া এখানে স্থলপদ্ম বলে একটা কথা আছে, স্থলপদ্ম কিন্তু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের মালভেসি গোত্র এবং পোয়েসি গোত্রের গুরুত্ব, এবং এই গোত্রটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের মধ্যেই রয়েছে। তাহলে বুঝতেই পারছো নগ্নবীজীর চেয়ে আবৃতবীজী উদ্ভিদ কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের পড়া কিন্তু শেষ। তাহলে ওভারঅল আমরা এখান থেকে খুবই সামান্য কিছু কথাবার্তা পড়বো। কি কি পড়বো বলো তো? আমরা একবীজপত্রী দ্বিবীজপত্রী যে গোত্র আছে পোয়েসি এবং মালভেসি, সেই গোত্র বৈশিষ্ট্য পড়ব, শনাক্তকারী বৈশিষ্ট্য যেটাকে আমরা বলছি শনাক্তকারী বৈশিষ্ট্য, এবং বিভিন্ন যে উদ্ভিদগুলো আছে সেগুলোর আমরা কি পড়ব, গুরুত্ব পড়ব। ভালো করে শুনো, সেগুলোর আমরা গুরুত্ব পড়ব। গুরুত্ব পড়ার সাথে সাথে আমরা নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য পড়ব। এটা বৈশিষ্ট্য আকারেও পড়তে পারো। হ্যাঁ, এখন আমাদের কিন্তু কিছু কথা বলা আছে, আমরা 5 মিনিট একটু এক্সট্রা কথা বলবো। অনেক সময় কিন্তু এই প্রশ্নটাও চলে আসতে পারে, আমি সেফ থাকার জন্য দিয়েছি। একটা হচ্ছে জবার, তোমার একটা জবার পুষ্প প্রতীক, এবং আরেকটা হচ্ছে ধানের পুষ্প প্রতীক। আমি তোমাদেরকে বুঝাই দিই, এটা কিন্তু ভীষণ সহজ। হ্যাঁ, এটা খুবই সহজ। এটা হচ্ছে মাতৃ অক্ষ, মাতৃ অক্ষটা এখানে দেখা যাচ্ছে না, মাতৃ অক্ষ এই অংশতে থাকবে মাতৃ অক্ষ। এবং এখানে তোমার খেয়াল করবা, এখানে বিভিন্ন স্তবকগুলোকে সাজানো হয়েছে। আমি বলি, ভেতর থেকে বলি, এটা হচ্ছে ইষ্টি স্তবক। এটা কয়টা প্রকোষ্ঠে বিভক্ত? 5টা প্রকোষ্ঠে বিভক্ত, দেখো। এবং অমরাগুলো হচ্ছে অক্ষীয় দিয়ে দিয়েছে, এবং এটাকে ঘিরে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পুংকেশরগুলো সুন্দরভাবে সজ্জিত। এবং পুংকেশরের সাথে এই যে দেখো, খেয়াল করো, এই যে এগুলো হচ্ছে ফুলের কি বলতো, এগুলো হচ্ছে ফুলের পাপড়ি, দলমণ্ডল। এটা হচ্ছে টুইস্টেড। এবং তারপরে এটা হচ্ছে বৃতি, বৃতিটা হচ্ছে সংযুক্ত অবস্থা আছে, তাই এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করেছে। এবং তারপরে এগুলো হচ্ছে উপবৃতি, জবাতে উপবৃতি আছে। এভাবে সুন্দর করে, যেমন উপবৃতি বাইরে থাকে তাই বাইরে দেওয়া হয়েছে আলাদা আলাদা 5টি। তারপরে ভেতরে দেওয়া আছে বৃতি, এটা যুক্ত থাকে 5টি। তারপর দেওয়া হচ্ছে দলমণ্ডলের স্তবক 5টি, টুইস্টেড, সুন্দর করে টুইস্টেড করে দেওয়া আছে। টুইস্টেড মানে হচ্ছে ঠিক এই যে এরকম একটা, এই যে আরেকটা এরকম ভাবে টুইস্টেড। এবং তারপরে পুংকেশরের চিহ্ন, এবং তারপরে ইষ্টি স্তবকের তোমার গর্ভাশয়ের অংশ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ধানের ক্ষেত্রে বলা হয়েছে। ধানের ক্ষেত্রে এটা আমাদের একটা সুন্দর ডায়াগ্রাম, সুন্দর একটা পুষ্প প্রতীক। আশা করছি এটা তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো, এই তো এটা একটু ভালো করে পড়ে ফেলবা এই পর্যন্তই। আর যদি সম্ভব হয় তাহলে পুষ্প সংকেতটা একটু পড়ে রাখবা। সেক্ষেত্রে আমাদের জবা এবং ধান দুইটার পুষ্প সংকেতই একটু পড়লে ভালো, তাহলে আর কোনো রিস্ক থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তাহলে তুমি ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পাওয়ার সম্ভাবনা বেশি। আর যারা পুষ্প সংকেত, পুষ্প প্রতীক পড়তে চাও না, তারা আগেরগুলোই পড়ে নিও। ইনশাআল্লাহ এখান থেকে পড়লেই সবগুলো প্রশ্ন কমন আসবে। তাহলে এই পর্যন্তই, তোমরা খুব ভালো করে ক্লাসটা করবা এবং লাইক কমেন্টে আমাকে ইন্সপায়ার্ড করবা। সেই সাথে আমাদের চ্যানেলটা অবশ্যই কেউ যদি নতুন হও সাবস্ক্রাইব করবা। তাহলে আগামী ক্লাসটা আমরা আরও সুন্দর জমজমাটভাবে করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।